একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিরুদ্ধে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছে আপনাদের সাথে আছি আমি ফাইসাল রায়। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। আজ আমাদের সাথে যুক্ত হবেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। তার সাথে আলোচনা যাব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। ভারতের ওড়িশার একটি মারধরের ঘটনা ছড়ানো হয়েছে বাংলাদেশের যুবদলের নেতার এক নারী সমন্বয়কের ওপর হামলার দাবিতে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে অনেকেই ঘটনাটিকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানায়। প্রায় 10 লক্ষাধিক মানুষের ফিডে ভিডিওটি পৌঁছে যাওয়ার পর দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার একটি সাজানো ও অভিনীত ভিডিওকেও ছড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রদল নেতার নামে। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। মধ্যরাতে কথিত সমন্বয়ক নীলিমার উপর যুবদল নেতার নির্মম হামলার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওটি ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। মুহূর্তে ভিডিওটি 10 লক্ষ ভিউ অতিক্রম করে, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটির সঙ্গে বাংলাদেশে কথিত নারী সমন্বয়কের উপর যুবদল নেতার হামলার কোনো সম্পর্ক নেই। মূলত ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের ওড়িশার বেরহামপুর শহরে মারধরের ঘটনার একটি ভিডিও। ভারতের একাধিক গণমাধ্যমেও ভিডিওটিকে ঘিরে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। ওদিকে কুমিল্লায় নবনির্বাচিত ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে প্রেমে রাজি না হওয়ায় উত্ত্যক্ত ও নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া। অনুসন্ধানে দেখা যায় এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়, বরং অভিনীত ও স্ক্রিপ্টেড কন্টেন্ট। দুর্জয় মিডিয়া টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে গত 9 জানুয়ারি একই ভিডিও শর্ট ফিল্ম পরিচয়ে প্রকাশ করা হয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি ছড়ানো হয়েছে। আবার সাতক্ষীরার কলারোয়ায় রেলওয়ে স্টেশন নির্মাণের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবিটি যাচাই করে দেখা যায় এটি এআই নির্মিত। জাতীয় গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। মূলত বাস্তবে সাতক্ষীরাকে রেল নেটওয়ার্কে যুক্ত করতে নাভারণ থেকে ভোমরা পর্যন্ত প্রায় 65 কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি। গুজব এখানেই শেষ নয়। যুবলীগ নেতাকে গাছে বেঁধে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন করছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তীব্র উত্তেজনা তৈরি করে। কিন্তু ভিডিওটি বাংলাদেশের নয়, বরং গত বছরের মে মাসে ভারতের ত্রিপুরার সোনামুড়া এলাকায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে গণপিটুনির ঘটনার ভিডিও। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে, বিভ্রান্তি ছড়াতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। যুক্ত হচ্ছি তার সাথে। AKM ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। বরাবরই আপনি সবসময় অপতথ্য এবং মিথ্যা তথ্য রোধে বিষয় নিয়ে সবসময় কথা বলে থাকেন। আপনি ফেক নিউজ রোধে ভারসাম্যপূর্ণ কাঠামোর কথা বলেছেন এবং নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার অক্ষুণ্ণ রেখে পূর্ববর্তী সরকারের ডিজিটাল এবং সাইবার নিরাপত্তার যে আইনের কালো আইন আছে সেটাকে এড়িয়ে আসলে এই মুহূর্তে আমরা কিভাবে এই ধরনের গুজবগুলোকে আসলে আমরা প্রযুক্তিগতভাবে বা আইন দিয়ে সামাল দিতে পারি, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে এবং আপনাকে একটু অনুরোধ করবো, কালো আইন কথাটা আমরা ব্যবহার না করি, এটা একটি বর্ণবাদী শব্দ। আমরা নিবর্তনমূলক আইন বলতে পারি, ইংরেজিতে ড্রাকোনিয়ান ল, ঠিক আছে? নির্যাতনমূলক আইন, খারাপ আইন বলতে পারি। এখন দেখুন, আইনের উদ্দেশ্য কিন্তু ভালো, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষ যেন ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তার জন্য আইন, মানুষের জন্য আইন। কিন্তু আইনের উদ্দেশ্য যদি হয় মানুষের ক্ষতি করা, তাহলে সেটাকে আমরা ড্রাকোনিয়ান ল বলতে পারি বা নিবর্তনমূলক আইন বলতে পারি। এখন আইন তো আছে,
আইন সে ব্রিটিশ আমল থেকেই আছে। যে আইনগুলো আছে ইন্ডিয়ান পিনাল কোড, পরবর্তীতে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, ওই একই পিনাল কোড রয়েছে। সেখানে ওই ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে হ্যারাস করার বিধান আছে, শাস্তির বিধান আছে। কথা হচ্ছে এটা প্রয়োগ করতে পারছি কিনা আমরা, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সাধারণ মানুষ এটা মেনে চলছে কিনা। আমি আবারও ধন্যবাদ দেবো ৭১ টিভিকে, রিমার স্ক্যানারকে, রিসেন্টকে, যারা দিনরাত পরিশ্রম করে এই ফেক নিউজগুলো ডিমান্ড করার চেষ্টা করছেন এবং মানুষকে সচেতন করছেন। বিষয় হচ্ছে যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে প্রয়োগ করতে হবে। আমি জানতে পেরেছি যে সরকার উদ্যোগ গ্রহণ করেছেন আইন প্রয়োগ করার। আমরা আশাবাদী। তবে সেই সাথে আমি এটুকু বলবো, যারা এই ধরনের ফেক নিউজ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে জনগণেরও এগিয়ে আসতে জনসচেতনতা তৈরি করতে হবে। ফ্রান্সে বসেই করুক আর নিউ ইয়র্কে বসেই করুক, তাদেরকে যদি আমরা বয়কট করতে শুরু করি ফেক নিউজের, ফেক ইনফরমেশন ছড়ানোর জন্য, তাহলে তাদের এই যে তারা যেটা করে যে একটু ভিউ বাড়ানোর জন্য, নিজেদেরকে একটু জাহির করার জন্য, তাদের এই জনপ্রিয়তাটা তখন কমে যাবে। মানুষ দেখবে যে না, এরা মিথ্যা কথা বলে, এদের সত্য কথা তখন আর কেউ বিশ্বাস করবে না। এই পরিস্থিতিটা সৃষ্টি হলে আমি মনে করি এর থেকে উত্তরণ হওয়া সম্ভব। জনাব ওয়াহিদুজ্জামান, একটি বিষয় এখানে আমি যুক্ত করতে চাই। সাম্প্রতিক সময়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিফেক্ট ব্যবহার করে যে ধরনের আসলে ফেক ভিডিও আমরা ছড়াতে দেখি, রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দল, তার পক্ষে বিপক্ষে নানা ধরনের কিন্তু মন্তব্য, অপতথ্যগুলো আমরা ছড়াতে দেখি। আপনি নিজেও এটি নিয়ে ভুক্তভোগী আছেন। একটু জানতে চাই, আধুনিক এই যে প্রযুক্তিগত হুমকি, সেটি মোকাবেলার ক্ষেত্রে এখন বিএনপির যে আইসিটি উইং, সেটির পরিকল্পনা এবং প্রস্তুতির কথা আপনি এর আগেও বলছিলেন। সেই জায়গা থেকে জানতে চাই কি পরিমাণে প্রস্তুতি বা পরিকল্পনা এগুলো? আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। এগুলো নিয়ে নিয়মিতই আমরা রিপোর্ট করি। আমাদের টিমের সদস্যরা এগুলোকে মেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, তারপরে হচ্ছে গুগলের সাথে যোগাযোগ করে, তাদের ইউটিউব প্ল্যাটফর্মে ব্যবহার হওয়া এই ধরনের কন্টেন্টের এগেনস্টে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে গুগল এবং মেটা কর্তৃপক্ষের যে যোগাযোগের মাধ্যম সেটা অতটা স্মুথ না। তাদের বাংলাদেশের ঢাকায় তাদের কোনো অফিস নাই। তো এই জিনিসটা প্রথমে আমাদেরকে করতে হবে। আমি নিশ্চিত যে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী যিনি আছেন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মন্ত্রণালয় বা উপদেষ্টা, তারা এই বিষয়ে কাজ করছেন। তারা যত দ্রুত সম্ভব এই অফিসগুলোকে এখানে আনার চেষ্টা করছেন। আসলে তখন আমাদের এই পলিসিগুলোকে তাদেরকে বোঝাতে হবে যে আইনি বাংলাদেশের আইন যেই কন্টেন্টটাকে পারমিট করে না, সেই কন্টেন্টটা বাংলাদেশে অ্যাটলিস্ট যেন দেখানো না হয়। এই ধরনের ফেক নিউজ দিয়ে যেভাবে মব তৈরি করা হয় অনেক সময় এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলা হয়, এমন কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদেরকে যেন ব্যান করা হয় এবং তাদের কন্টেন্টগুলো যেন রিমুভ করে দেওয়া হয়, এগুলো যেন বারবার ছড়াতে না পারে, এগুলো যেন ফ্ল্যাগ করে দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিফেক্ট ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক প্রতিষ্ঠানের নামে যে ধরনের অপতথ্যগুলো ছড়ানো হয়, সেই বিষয়ে আসলে এখন প্রযুক্তিগতভাবে আমরা কি করতে পারি। এর সাথে আরেকটি বিষয় আমরা যুক্ত করতে চাই। আমরা সাম্প্রতিক ১-১.৫ বছরের সময়কার যদি একটু ঘটনাটা তুলে ধরি, তাহলে অনেক সময় দেখা যায় অতি উত্তেজনায় আমাদের রাজনৈতিক দলগুলো, তৃণমূল কর্মীরাই নিজের অজান্তেই অনেক ধরনের ভুল তথ্য শেয়ার করছেন। নিজেদের কর্মীদের ডিজিটাল সাক্ষরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের যে বিষয়টি নিয়ে কাজ করার কথা রয়েছে, সেটি নিয়ে একটু জানতে চাই। সেটি নিয়ে আপনি কি ভাবেন এবং এই নিয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ আপনাকে। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দল করলে হবে না, সবগুলো রাজনৈতিক দলকে করতে হবে, মানুষকে করতে হবে। আমাদের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অনলাইনে যে ফেক কন্টেন্ট বা এই যে ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হয়, সেই বিষয়ে তথ্য জানানোর জন্য, নেতাকর্মী সমর্থকদেরকে জানানোর জন্য। এবং আপনারা হয়তো দেখেছেন যে এই বিষয়ে যদিও 2টি হেডলাইন দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে এই এআই কন্টেন্টগুলো থাকবে। সেখানে যেমন জুলাই সনদ বিএনপি মানতে চাচ্ছে না, জুলাই সনদের বিপক্ষে বিএনপি, এই যে বিএনপি সংস্কারের বিপক্ষে, এইগুলো কিন্তু ফেক নিউজ। তো এই ধরনের ফেক নিউজ যেগুলো ছড়ানো হচ্ছে এবং এর পাশাপাশি যে এআই কন্টেন্ট, সবগুলোই সেখানে থাকবে। মানুষকে বোঝানো যে অ্যাকচুয়ালি এগুলো সত্য না এবং এগুলো কীভাবে ডিটেক্ট করতে হয় সে বিষয়ে মোটামুটি আমাদের যারা
নেতা এবং কর্মী আছে আমাদের ও সহযোগী সংগঠনগুলো, তাদেরকে এই বিষয়ে একটু প্রশিক্ষণের ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তারা অন্ততপক্ষে এগুলো শনাক্ত করতে পারেন। তারা যেন তাদের মাধ্যমে যেন কোনো ধরনের ফেক নিউজ স্প্রেড না হয়, যেটা এআই দিয়ে তৈরি। চমৎকার চমৎকার প্রস্তুতি। আরেকটু বিষয় আমি এখানে একটু যুক্ত করতে চাই। বিএনপি রাজনৈতিক দল হিসেবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় এবং মোটা দাগে বলাই যায় প্রতিটি এলাকায়, জেলা উপজেলা পর্যায়ে এবং প্রতি অলিগলিতেই আমরা বিএনপির নেতাকর্মীদের তাদের অবস্থান আমরা দেখতে পাই। এবং ফ্যাক্ট চেকার যেসব প্রতিষ্ঠান আছে তারা ইতিমধ্যেই ফ্যাক্টগুলোকে ডিবাং করা নানা ধরনের কাজ করে থাকে। এবং যারা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলো আছে তাদের একটি অন্যতম বড় আফসোস থাকে, সেটা হচ্ছে তারা সময় মতো তাদের তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে পারে না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সেটা তৃণমূল হোক বা যে কোনো স্তরেরই হোক নাকি, তারা এই ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলোর সাথে যদি কাজ করে তাহলে কি এই তথ্যগুলো খুবই দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ কি তৈরি করা যায়? ধন্যবাদ। আমি মনে করি হ্যাঁ, এটা একটা সম্ভাবনা তো বটেই, কিন্তু কথা হচ্ছে যে এর আগেও আপনার সাথে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে, মানুষ না নেগেটিভ কথা শুনতে পছন্দ করে অন্যের সম্পর্কে, নিজে শুধুমাত্র নিজের পজিটিভ কথাটাই সে শুনতে পছন্দ করে। এটা একটা হিউম্যান সাইকোলজি আর কি। এখন যখন একটা নেগেটিভ ফেক নিউজ বা এআই কন্টেন্ট মার্কেটে ছাড়া হয়, সেটা এত দ্রুত স্প্রেড করে যে ওইটাকে ফ্যাক্ট চেক করতে করতে দেখা যায় যে ওটা যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এবং ফ্যাক্ট চেক করার পরে এই ফ্যাক্ট চেকার যে অর্গানাইজেশনগুলো, এগুলো আবার মেটার সাথে ওইভাবে কানেক্টেড না বলে এটা ফ্ল্যাগ হয় না। যেমন সে একটা ফেক ভিডিও এসেছে, এই ফেক ভিডিওটা আইডেন্টিফাই করে মেটা কর্তৃপক্ষ তারা যদি এটা ওখানে দিয়ে দেয় যে না এটা একটা বিভ্রান্তিকর তথ্য বা এটা একটা ফেক নিউজ, তার নিচে একটা ফ্ল্যাগ দিয়ে দেয়, তাহলে মানুষ বুঝতে পারে। এবং এমনকি যে কন্টেন্ট ক্রিয়েটার সেও লজ্জায় পড়ে যাবে যে আমি তো একটা ফেক নিউজ, তাকে যদি যে এটা ছড়ালো তার জন্য যদি একটা শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু হয়। আপনি আমাদের এন্ড থেকে শুধুমাত্র মানে ফ্যাক্ট চেক করে আপনি কত ফ্যাক্ট চেক করবেন? হাজার হাজার, মানে এআই কন্টেন্ট তো আপনি চাইলে এখানে মোবাইল দিয়ে বসে 2 মিনিটের মধ্যে একটা এআই কন্টেন্ট তৈরি করতে পারবেন একটা ফেক। তা কতগুলো আপনি এগুলোকে ফ্যাক্ট চেক করবেন? সেক্ষেত্রে আমি মনে করি যে যারা ফ্যাক্ট চেক করে তাদের এই ফ্ল্যাগ করা জিনিসগুলো, এগুলোকে ফ্ল্যাগ করে দেওয়া, প্ল্যাটফর্মে ফ্ল্যাগ করে দেওয়া, এটা প্ল্যাটফর্মের যারা মালিক মেটা বা গুগল তাদের করতে হবে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে যারা এগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওই প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে তাদেরকে সতর্ক দেওয়া, 2-3টা সতর্কবার্তা দেওয়ার পর তারপর তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া, তাদের আইডি নিষিদ্ধ করে দেওয়া, এই কাজগুলো যদি করা সম্ভব হয় তাহলে ইজি হবে। আপনি দুটো চমৎকার বিষয় তুলে ধরেছেন। একটি হচ্ছে যারা আসলে অপতথ্যগুলোকে ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, এবং যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপতথ্যগুলোকে ছড়ানো হচ্ছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি দাপ্তরিক কার্যক্রম আমাদের দেশে করা বা একটি সংযোগ তৈরি করা, যাতে করে আমরা সহজেই কোনটা মিথ্যা সেটা তাদেরকে আইডেন্টিফাই জানাতে পারি বা তারা আমাদেরকে সেই বিষয়ে সচেতন করতে পারে। এই দুইটি বিষয় নিয়েই এই মুহূর্তে আসলে আমরা সমাধানের দিকে যদি ভাবতে চাই তাহলে আমরা কোন দিকগুলো ভাবতে পারি একটু জানাবেন। দেখুন, এই দুইটা বিষয় নিয়ে যদি আমরা সমাধানে যেতে চাই তাহলে প্রথমে যেটা বলছি, আইন শৃঙ্খলা বাহিনীতে যে ইতিমধ্যে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা পদক্ষেপ নিয়েছেন যে সাইবার উইংটাকে, সাইবার পুলিশিং ব্যবস্থাটাকে শক্তিশালী করা, আলাদা ইউনিট করা। আমি মনে করি এটা একটা হেল্প হবে। দ্বিতীয় যেটা বললাম যে প্ল্যাটফর্মগুলোকে এখানে নিয়ে আসে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা। এই প্ল্যাটফর্মগুলোকে আনার ক্ষেত্রে কিন্তু অনেক দিন যাবতই আমরা শুনছি নানা ধরনের পদক্ষেপ বা কার্যক্রম নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কি আপনি মনে করেন কোনো ইতিবাচক সিদ্ধান্ত বা ইতিবাচক কোনো অগ্রগতি? এখনো পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি না, কারণ যারা প্ল্যাটফর্মের মালিক তাদেরও তো কিছু রিকোয়ারমেন্টস আছে। তারা এখানে হাই স্পিড ডাটা সেন্টার চায়, ভালো মানের টিয়ার 4 ডাটা সেন্টার চায়, যেখানে তারা তাদের ক্যাশ তথ্য রাখতে পারবে। তাদেরও বিভিন্ন ধরনের ডিমান্ড আছে। তারা আমরা আশা করি এই ডিমান্ডগুলো ফুলফিল করার পরে আমরা এখানে এটা করতে পারবো। আমরা আশা করব এই ধরনের পদক্ষেপ খুবই দ্রুত আসলে অগ্রগতির দিকে এগাক, তাহলেই হয়তো আমরা এই ধরনের যে হুমকিগুলো আছে সেগুলোকে খুব সহজেই আমরা সমাধানের দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ জনাব ওয়াহিদুজ্জামান, আজকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।